ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কার দখলে দিল্লি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, নয়াদিল্লি বিধানসভায় যে ফলাফল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, সেখানে ৩৬ ম্যাজিক ফিগার থেকে অনেক এগিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি ৪৮, এবং আম আদমি পার্টি মাত্র ২২, এবং কংগ্রেস কোনো আসন পায়নি। আম আদমি পার্টির মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা এই যে ধরুন কংগ্রেসের যে ভূমিকাটা নিয়ে এখানে এতক্ষণ আলোচনা চলছিল, সেই কংগ্রেসের আপনাদের ভোট এতটা কংগ্রেসের প্রতি মানুষ চলে গেল, মানে আপনাদের দিক থেকে একটা ভোট তো বিরোধী ভোটটা তো চলে গেল কংগ্রেসের দিকে, সেটাই বা কেন হলো, কি মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সবার নিজস্ব একটা ভোট ব্যাংক থাকে, এবং আমাদের পার্টি 4.5% চলে গিয়েছিল কংগ্রেসের, সেটা বলি, সেটা খানিকটা হলো। কংগ্রেসের ভোট বেড়েছে, কোথা থেকে এসছে, সেটা আপ থেকে গেছে না বিজেপির থেকে গেছে নাকি অন্য মানুষ দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। আমি প্রথমে বলি যে বিজেপি এবং কংগ্রেস একই মুদ্রার এপিটার ওপিট, এটা আমাকে বুঝতে হবে। কেন? দেখুন, দিল্লি ইলেকশনে বিজেপি এবং কংগ্রেস কিন্তু একসাথে লড়াই করেছে আম আদমি পার্টিকে হারানোর জন্য। আম আদমি পার্টিকে হারানোর জন্য কি কি করা হয়েছে প্রথম থেকে বলি। আজকে আপনারা বলতেই পারেন যে আজকে হেরে গেছে তাই আপনি বলছেন না, এটা কিন্তু আমরা আগে থেকেই বলছি একই কথা। বিজেপি এবং কংগ্রেস একসাথে লড়াই করেছে, এক। ২ নম্বর হচ্ছে ইলেকশন কমিশনকে আমরা বারবার রিপোর্ট করেছি এক্সট্রা ভোট বাড়া, ভোট কাটা, এবং যেদিনে ইলেকশন হয়েছে সেদিনেও আমরা বারবার জানিয়েছি, তা সত্ত্বেও সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। না আমি বলছি ওটাও আসছি, না আমি আসছি। আমি আগে এই ন্যারেটিভ কি প্রচার করা হয়েছে। আমরা যখন কাজ করা ২০২০-তে স্টার্ট করি, তারপরে আমাদের একটা প্যান্ডেমিক সিচুয়েশন আসে, এবং ২.৫ বছর আমরা সেইভাবে কাজ করতে পারিনি। সেটা সামলাতে সমস্ত দেশ মানে সিস্টেম একটা বদলে গেছিলো, একটা অন্য সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা ওভারকাম করার পর তারপরে আমাদেরকে ফলস কেস দিয়ে ফাঁসানো হলো এবং আমাদের টপ লিডারশিপকে ঢোকানো হলো, এবং সেখান থেকে যখন আমরা বেরিয়ে এলাম তার আগে এক এক করে যত কাজ আছে প্রত্যেকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে আসার পর তারপর আবার সেগুলোকে স্টার্ট করা হয়েছে। যেমন যমুনা নিয়ে কথা বলি, যমুনা এবং যে পাইপলাইন জল, এগুলো নিয়ে না 1 মিনিট আরো বলি, আমি আসবো একবার সম্বিত পালের কাছে, রাজনৈতিক বিশ্লেষক। যে ব্যাখ্যাটা বারংবার দেওয়া হচ্ছে আম আদমি পার্টির পক্ষ থেকে, যে প্রথমত অতিমারি পরিস্থিতি এবং তারপর একের পর এক তাদের শীর্ষ নেতৃত্বকে জেলে ভরে দেওয়া ভুয়ো অভিযোগ দিয়ে, এবং এই কারণেই আজকে আম আদমি পার্টির একটা বড় রকমের ধস নেমেছে নয়াদিল্লি বিধানসভা নির্বাচনে। আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের রাজ্যেও ২০২২ থেকে ২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা দেখেছি আমাদের রাজ্যের শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতাদের অনেকেই জেলে গিয়েছেন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে লোকসভায় এই জিনিসটা কেন রেপ্লিকেট হলো না? কেন আম আদমি পার্টির কে হারাতে, এত বড় ব্যবধানে হারাতে সক্ষম হলো ভারতীয় জনতা পার্টি নয়াদিল্লিতে? আপনার ব্যাখ্যাটা কি, সম্বিত পাল? অনেকটা ঠিকই যে এখানেও বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, কেন্দ্রের অন্য একটি রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, দিল্লিতেও সেই একই রকম অবস্থা, এবং অরবিন্দ কেজরিওয়ালের দলও আঞ্চলিক দল, তৃণমূল কংগ্রেস দলও আঞ্চলিক দল। তো ফলে সেই দিক থেকে দেখতে গেলে সত্যি মানে সিচুয়েশনটা একরকম, কিন্তু দিল্লির ক্ষেত্রে খানিকটা অন্যরকম। এবং এটা ঠিকই যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে সরকার চালাতে হয়েছে সেটা পশ্চিমবঙ্গে সেভাবে হয়নি। কারণ হচ্ছে দিল্লিতে আপনি পুলিশের ক্ষমতা, পুলিশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার হাতে নেই। আপনার হাতে এলজি যা সিদ্ধান্ত নেবেন সেটাকে আপনাকে মেনে চলতে হবে। এলজি যদি সত্যি হস্টাইল হয়ে যায়, এখানে গভর্নর যদি হস্টাইল হয়ে যায় সরকারের বিরুদ্ধে, তাও আপনি সেটাকে সামলাতে পারবেন, সেখানে সামলানো মুশকিল। আপনি ব্যুরোক্র্যাটসের যখন ট্রান্সফার করবেন সেইটা রাজ্য সরকার সেখানে সেরকমভাবে করে উঠতে পারছে না, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সমস্যা রয়েছে। সেটা বিজেপি ক্রিয়েট করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব অরবিন্দ কেজরিওয়াল হয়ে উঠতে পারেননি। এই যে চাপে পড়ে যেভাবে তিনি পলিটিক্যালি এটাকে সামলাতে পারতেন, হয়তো অরবিন্দ কেজরিওয়াল সেটা করে উঠতে পারেননি। তার কাছে যখন বারে বারে সমন এসছে ইডির কাছ থেকে, এবং আবগারি দুর্নীতি মামলায় তাকে যখন জড়ানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল এটাকে সম্পূর্ণ কোর্টে নিয়ে গেছেন। সেখানে গিয়ে তিনি ইডির সমন কে ডিনাই করেছেন, হাজিরা দেননি জিজ্ঞাসাবাদের জন্য। তিনি কখনোই তারপর থেকে বিজেপি যেরকম ভাবে তাকে ঘিরে ধরেছে, তিনি কখনোই সেটাকে পলিটিক্যালি ফাইট করতে পারেননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। এবং এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিল্লিতে এবং আজকে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার যে দিল্লিবাসী এটাতে বিরক্ত, যে ভাই
তোমরা কিভাবে সরকার চালাতে পারছো না, আর বারবার করে যদি আপনি ব্লেমই করতে থাকেন যে কেন্দ্রীয় সরকার আমাদের চালাতে দিচ্ছে না, তাতে করে কিছু হয় না। এবং এই যে ফ্রিবিজ পলিটিক্স নিয়ে আমরা কথা বলছি, সেটাতেও যে কিছু কাজ হয় না যদি না আপনার বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি, আপনার ইমেজ, সেইটাকে আপনি ইন্ট্যাক্ট রাখতে পারেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচুর দুর্নীতির অভিযোগ হয়েছে, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, কিন্তু সেটা বিজেপি ঠিক কোন কারণে এগিয়ে থাকলো বলে আপনি মনে করেন? বিজেপি এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে প্রথমত, যেখানে কেজরিওয়ালকে কোণঠাসা করা হয়েছে, এইটা একটা দিক। তার বিরুদ্ধে ন্যারেটিভ যে তৈরি করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে অরবিন্দ কেজরিওয়াল এই আপ দল গঠন করেছিলেন, সেইটাতে অরবিন্দ কেজরিওয়ালকে কালিমালিপ্ত করা হয়েছে। সেই ন্যারেটিভটা খুব ভালোভাবে করা হয়েছে, দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন, এবং তার যে ক্রেডিবিলিটি ছিল যে আম আদমির একজন নেতা, সেইটাকেও বিজেপি কিন্তু খুব একদম পুরো নস্যাৎ করে দিয়েছে এই যে নির্বাচনী প্রচার চলেছে। এইটা একটা দিক। আরেকটা দিক সেটা হচ্ছে কিন্তু আপনি দেখবেন যে দিল্লির নির্বাচনে, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন, দিল্লিতে থাকেন তিনি, অমিত শাহ দিল্লিতে থাকেন, তারা 2 কি 3টে সভা করেছেন, 3-4টে এরকম সভা করেছেন। তারা বিশেষত জোর দিয়েছেন কিন্তু লোকাল যে তাদের মেশিনারি রয়েছে, আরএসএস এর হোক বা তাদের নিজেদের সংগঠনের হোক, তারা ছোট ছোট সভা করে তাদের জনসংযোগের মাধ্যমে বাড়িয়েছেন। এবং নরেন্দ্র মোদীরা এটাই চেয়েছেন যে লোকসভাতে যদি আমরা 7টা আসনের মধ্যে 7টা আসন জিততে পারি, সেখানে যদি আমরা 53% ভোট জিততে পারি, তাহলে আমরা কেন এই বিধানসভায় পারবো না। এবং আমার যেটা মনে হয়, মানুষ সেটাই মনে করেছেন যে এই তুতু ম্যামের সরকার, আপের সরকার, বিজেপির সরকার, সেটাতে তারা খানিকটা বিরক্ত হয়েছেন। আরেকটাও যেটা জিনিস, সেটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে কখনোই মুসলিমদের কাছাকাছি নিয়ে যেতে পারেননি পোস্ট 2020। তার এই সফট হিন্দুত্বের যে ন্যারেটিভ, সেটাও তৈরি হয়েছে, এবং সেটার জন্য অরবিন্দ কেজরিওয়ালও দায়ী, এবং মুসলিমরা সেখানে কিন্তু কংগ্রেসকে একটা অপশন হিসেবে বেছে নিয়েছেন। আমি আসবো বিজেপি মুখপাত্র অঙ্কন দত্তর কাছে। অঙ্কন, একগুচ্ছ অভিযোগও আমরা শুনলাম এদের কাছ থেকে, মানে আম আদমি পার্টির কাছ থেকে, কিন্তু এই যে ধরুন আরেকটা অভিযোগ যেটা উঠছে যে আপনারা নির্বাচন কমিশনকে ইউজ করছেন। 60.42% ছিল, সেটা হঠাৎ করে 60.54% ভোটিং পার্সেন্টেজ হয়ে গেল। পাশাপাশি রাহুল গান্ধী বা সুপ্রিয়া সুলে কালকে যে প্রেস কনফারেন্স করেছেন, আমি একে আসছি, আমি শুনেওছি সেই অভিযোগগুলো। আচ্ছা, যে অভিযোগ আম আদমি পার্টি করলো, সন্দীপ দীক্ষিত ওখানকার সবচেয়ে বড় কংগ্রেসের নেতা, অজয় মাকেন রয়েছেন সবচেয়ে বড় নেতা, তারা নস্যাৎ করলেন কেন? সন্দীপ দীক্ষিত তো নিজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হাই ভোল্টেজ সিট থেকে। তিনি গতকাল সরাসরি এএনআই কে যে মানে দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন না, আমার কেন্দ্রে এবং আমার আশপাশের কোনো কেন্দ্রে কোনো ধাঁধলি, মানে কোনো ঘাপলা কিছু হয়নি। আচ্ছা, আপনি চলে আসুন, অলকা লম্বা দাঁড়িয়েছেন কালকাজি থেকে, উনি পরাজিত হয়েছেন, আমাদের প্রার্থীও পরাজিত হয়েছেন। অলকা লম্বা তো বলেছেন কোনো ধাঁধলি হয়নি। গোটা কংগ্রেস, প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে বলেছিলেন যে মানে আমি কিছু দেখিনি, কিন্তু পরবর্তীকালে প্রিয়াঙ্কা গান্ধী সেটা আবার ক্ল্যারিফাইও করলেন যে আমি দেখেছি। এবং সার্বিকভাবে এই অরবিন্দ কেজরিওয়ালের যে একটা ফর্জি কালচার ছিল এখানে, যে আমি সবকিছু দেখাচ্ছি একটা ধোঁয়াশার ওপর, তাকে মানুষ একেবারে খণ্ডন করে দিয়েছে। এই গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনি বললেন যে মহারাষ্ট্রের ক্ষেত্রে অনির্বাণ দা উদাহরণ টানলেন। মহারাষ্ট্রের ক্ষেত্রে 2009 সালের লোকসভার পর 4 মাসের বিধানসভার মধ্যে আমার কাছে এক্ষুনি তথ্য আছে, 31 লক্ষ ভোটার বেড়েছিল। কই বিজেপি তো বলেনি আমরা হেরে গেছি, তখন তো কেন্দ্রেও নেই, রাজ্যেও নেই, আমরা তো বলিনি হেরে গেছি বলে ভোটার লিস্ট। আজকে অরবিন্দ কেজরিওয়াল বললেন, ওনার মধ্যে আপনি দেখলেন যে ভোটার লিস্টের কোনো কথা। হারার পর হারটাকে মেনে নিতে শিখুন। আমরা ঝাড়খণ্ডে হেরেছি, আমাদের ঝাড়খণ্ডের হারটাকে আপনি বলুন তো আমরা কিছু বলেছি? এই করেছে হেমন্ত সোরেন, ওই করেছে কংগ্রেস, আমরা মেনে নিয়েছি। মানুষ আমাদেরকে হারটাকে মানতে শিখুন, জিতটাকে মানতে শিখুন, দুটো একটা কথা আমি বলছি। আর রেউডি কালচার নিয়ে হলো, রেউডি কালচার নিয়ে আমরা কোথায় বলছি? আপনি মানুষকে, যেটা ধরুন বিজেপি প্রথম দিন থেকে বলছে, আপনি বিজেপিকে অভিযোগ করছেন। শেষ মিটিং এ ওকলায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বললেন আপের মডেল কি, মানুষের হাতে কয়েক হাজার টাকা দিয়ে দাও কিন্তু কোনো উন্নয়ন করো না। আজকে রাস্তার উন্নয়ন হয়েছে না, কে বলছেন? রাহুল গান্ধী। 6 মাস আগে আপের সাথে ভোটে লড়েছেন, যমুনা সাফ হয়েছে না। অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়ন, মানুষের জীবনযাত্রার উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন হয়নি, এটা আপনার জোট সঙ্গী বলছে। আর এখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হচ্ছে যে কংগ্রেস আর আপ একসাথে হলেই যেন জিতে যেত। লোকসভা ভোটে তোরা একসাথেই ছিল, কংগ্রেস সম্ভবত 3টেতে লড়েছিল, আম আদমি পার্টি 4টেতে লড়েছিল, সাথে সাথে তখনও বিজেপি জিতেছিল। মহারাষ্ট্রে তো একসাথে লড়েছিল শিবসেনা, ইউবিটি, সুপ্রিয়া সুলে এবং শরদ পাওয়ারের এনসিপি, এরা তো তার সাথে কংগ্রেস।
মানুষ বিজেপির ন্যারেটিভ, বিজেপির মডেল, বিজেপির প্রতি তার প্রতি বিশ্বাস জানিয়ে, নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি বিশ্বাস জানিয়ে আমাদের ভোট দিয়েছে। সন্দীপার উত্তর শুনবো, কংগ্রেস সন্দীপা চক্রবর্তী। হ্যাঁ, কি ব্যাপারে জানতে চাইছেন? সন্দীপা শোনা যাচ্ছে? আমার আওয়াজটা আমি নিজেই পাচ্ছি। হ্যালো সন্দীপা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, এই যে ভারতীয় জনতা পার্টির যে একের পর এক অভিযোগ যে এই 6 মাস আগে ভোটে লড়ার পর রাহুল গান্ধী আজকে আম আদমি পার্টির বিরুদ্ধে বলছে যে এরা খালি টাকা দিয়ে দিচ্ছে কিন্তু নয়াদিল্লিতে কোনো উন্নয়ন করেনি, এবং একটু আগেই বিশিষ্ট সাংবাদিক যে তথ্য পেশ করলেন তাতে বিভিন্ন জায়গায় কংগ্রেসের বিভিন্ন প্রার্থী, তারা আপের যে প্রার্থী তাদের ভোট কেটে মূলত এটাতে তো আমাদেরও তো বক্তব্য থাকতে পারে। তাহলে কালকাজিতে বিরোধী ভোট ভাগ হয়েছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে, ফলে অতিশী জিতে গেছে। এবং একই সঙ্গে আরেকটি কথা যেটা অঙ্কন বলছেন যে কোন জায়গায় এই ধাঁধলি হয়েছে এমন অভিযোগ কংগ্রেসের প্রার্থীরা করছে না, তাহলে এই ভোটে হারের পিছনে কংগ্রেস কি দেখছে? দাঁড়ান, এই মুহূর্তে এতগুলো কিছু বলা সম্ভব না। আরো একটা দুটো মানে দিন যেতে দিন, আমরা দেখি ইসিআই এর মুভমেন্টটা কি। এবং সবচেয়ে বড় কথা, আপের যিনি এখানে আছেন তিনি বললেন যে বিজেপি আর কংগ্রেস মিলে লড়াই করে নাকি আপকে দিল্লিতে হারিয়েছে। মানে এটা অতি বড় মূর্খ, অতি বড় পাগল এটা সেই কথাটা শুনে হাসবে। তাহলে কি আমরা ধরে নেব যে গুজরাটে যখন আপ গেছিল তখন আপ আর বিজেপি একসাথে মিলে কংগ্রেসকে, সেখানে কংগ্রেসের ভোটটা কেটেছে? হ্যাঁ, সেম করেছে তৃণমূল কংগ্রেস আসামে গেছে। কি প্রয়োজন ছিল তাহলে আসামে যাওয়ার? যেখানে যেখানে কংগ্রেসের হেভিওয়েট ক্যান্ডিডেটরা ছিল সেখানে সেখানে তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছে, সেখানকার কংগ্রেসের ভোট কেটেছে। মহারাষ্ট্র থেকে কংগ্রেসের ভোট কেটেছে, কংগ্রেসের থেকে লোকেদেরকে নিজেদের দলে নিয়ে এসে কোথায় বিজেপি থেকে কোথায় ভেঙেছে। আমি যদি কেরালাতে ধরি, কেরালাতে একজন সিপিএম এমএলএ কে মানে পদে থাকাকালীন, বিধায়ক পদে থাকাকালীন নিজের দলে ট্রান্সফার করে দিয়েছে, সেটা নিয়ে আবার মাননীয় নাকি খুব ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাহলে বিজেপির তো কোনো এমএলএ কে ভাঙছে না, কংগ্রেস থেকে ভাঙছে, সিপিএম থেকে ভাঙছে। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের যাওয়ার কি প্রয়োজন ছিল বলুন তো? আজকে এত বড় বড় কথা বলছেন আপনারা কেন? সবাই বলছে যে এখানেও তো বড় বড় নেতৃত্বদেরকে জেলে ঢোকানো হয়েছিল, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল। হ্যাঁ দেখলাম তো তাদের ক্ষেত্রে কি কেসটা হলো, একটা স্ট্রং চার্জশিট ফাইল করতে পারছে না, অনুব্রত মণ্ডলকে ছাড়া দিয়ে দিচ্ছে ট্রান্সলেটর নেই বলে। সেটা কি আমাদের বিশ্বাস করতে হবে যে ট্রান্সলেটর নেই? এবং অরবিন্দ কেজরিওয়ালের কথা বলি, অরবিন্দ কেজরিওয়ালকে কি একটু জেলে ঢুকিয়েছে, কি একটা ঘোটালার কথা সেখানে বলেছে। অরবিন্দ কেজরিওয়াল এরকম ভয় পেল যে রিজাইনটা অব্দি করে দিল। হেমন্ত সোরেনকেও তো জেলে ঢুকিয়েছিল বিজেপি, হেমন্ত সোরেনকেও তো চক্রান্ত করে ঢুকিয়েছিল, সেখানে তো কিছু পাওয়া যায়নি। হেমন্ত সোরেন তো রিজাইন করেননি, উনি তো বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে লড়াইটা দিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে আমরা বিশ্বাস করেছি কিন্তু বিশ্বাসঘাতকতা এরা আমাদের সাথে করেছে। এবং আজকে শুনলাম আপনার বক্তব্য, শুনলাম যে কংগ্রেস বিশ্বাস করেছে, বিশ্বাসঘাতকতা করেছে বাইরের দলগুলো। আমি আপনার উত্তর অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আসবো একবার সুমন ভট্টাচার্যের কাছে। কংগ্রেসের এই যুক্তিকে কিভাবে দেখছেন? কংগ্রেসের যুক্তি শুনে আমার প্রথমে মনে হলো কংগ্রেস বলছে আমরা হারিয়েছি, আমাদের সত্যি এত ক্ষমতা আছে, আমাদের কোনো ভোট ব্যাংক আছে। মানে কংগ্রেস নিজেরাই বিস্মিত যে আমাদের 2000 ভোট পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছে। ছোটবেলায় একজন জার্নালিস্টকে শুনেছিলাম, তখন রাইটার্স বিল্ডিংয়ে তাকে কেউ বলেছে যে এই তুমি এক্সক্লুসিভ করতে যাচ্ছ? বলছে 25 বছর চাকরি করছি, কোনোদিন কোনো এক্সক্লুসিভ খবর করেছি? কংগ্রেসের প্রায় সেরকম বক্তব্য যে আমরা হারিয়েছি, আমাদের কাছে কোনো ভোট ব্যাংক আছে, দিল্লিতে আমরা শূন্যই হয়ে গেছি। মানে কংগ্রেস মানে কি নিজের সম্পর্কে বলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস শুনলে না আমার ভয় হতে শুরু করে। ঠিক আছে, মানে কোথায় কংগ্রেস বলবে যে আপের ইগোর জন্য সিট অ্যাডজাস্টমেন্ট হলো না সেই জন্য হারলো। ওমর আবদুল্লাহ বলছেন যে নিজেদের মধ্যে লড়াই হয়েছে বলে হারলো। শিবসেনার সঞ্জয় রাউত বলছে সেটা কংগ্রেস বলছে না আমাদের জন্য কিছু হয়নি, আমাদের কোনো ভোট ছাড়ি ছিল না, আমরা আর কি করলাম, ও তো বিজেপি নিজের কৃতিত্বে জিতেছে। মানে নরেন্দ্র মোদীকে মহান করার জন্য যদি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এত উৎসাহ থাকে তাহলে আমি নিজে একটু ভয় পেয়ে যাবো। মানে আমার এইটুকু। আমি আমার বিপক্ষে উত্তর শুনবো, একটু বলতে দিতে হবে। আচ্ছা বলুন। হ্যাঁ না, আমি জানি না এই কথাটা এখন কে বললেন, আমি জানি না কোন সুমন ভট্টাচার্য বললেন। আচ্ছা, একজন হ্যাঁ সুমন দা খুব ভালো সাংবাদিক উনি। এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনার পাশের বাড়ির সাথে আপনার খুব ভালো সম্পর্ক, একসাথে মিলেমিশে লোকালিটির কাজ করেন, তাই বলে পাশের বাড়িতে যদি কেউ কিছু ভুল করে সেটা ঠেকা আপনি নেবেন না সুমন বাবু। নিশ্চয়ই এই জিনিসটা আপনাকে আমার আজকের দিনে বোঝাতে হবে না। আপনি একজন যথেষ্ট বিজ্ঞ সাংবাদিক এবং যথেষ্ট জিনিস নিয়ে পর্যালোচনা করেন। আমি এতক্ষণ ডাইরেক্ট বলছিলাম না
আপনাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দুপুরে বলেছেন আই হ্যাভ নট চেকড ইট। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর, সেখানে আপনাদের সর্বোচ্চ নেত্রী যদি দিল্লির ফলাফল না জানে তাহলে তার দায়িত্বটা কি? ভারতবর্ষের তার উপর আমরা নির্ভর করে থাকবো বিজেপি বিরোধিতার জন্য? একবার সর্বোচ্চ নেত্রী আপনি বারবার এই কথা বলছেন কেন? সর্বোচ্চ নেত্রী এটা কি একটা ব্যক্তি বিশেষ দল? নিশ্চয়ই না। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, এরা সবাই আমাদের নেতা নেত্রী। সর্বোচ্চ নেত্রী আবার কি বলছেন আপনি? ও তাহলে শুভঙ্কর সরকার আপনার নেতা নয়? শুভঙ্কর সরকার নেতা নয়? শুভঙ্কর সরকার নেতা নয়? না না, আমি একটা বিষয় বুঝতে পারছি না। না সন্দীপাদি, আমি একটা বিষয় বুঝতে পারছি না যে শাসক দল ছিল, তার বিরুদ্ধে লড়েছে বিরোধী দল হিসেবে বিজেপি আর কংগ্রেস। সুতরাং বিরোধী ভোট ভাগ হয়েছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। এই জায়গাতে দাঁড়িয়ে একটা বলা হচ্ছে কংগ্রেসের জন্য বিজেপি জিতে গেছে, কংগ্রেসের জন্য বিজেপি জিতে গেছে, বুঝতে পারছি না। বিরোধী ভোট না না, বিরোধী ভোট ভাগ হয়েছে কংগ্রেস আর বিজেপি। আপনাকে ডিস্টার্ব করিনি। দেখুন, বিজেপি এবং কংগ্রেস প্ল্যান করে এবারে রাজনীতি লড়েছে। তারা চেয়েছে আপকে হারানোর জন্য। এটা এখন আরে মশাই, আপনি দেখতে পাচ্ছেন এই মাত্র আপনি বললেন যে কংগ্রেস কোনো অ্যালিগেশন আনেনি, যেখানে আম আদমি পার্টি ভোটে জেতার হারার আগে থেকে আমাদের অ্যালিগেশন নিয়ে এসেছে। আরে মশাই, কংগ্রেস কিসের জন্য সেটা কাউকে দেখছে না, কংগ্রেস সেটা মানতে রাজি নয় কেন? তার মানে তারা আপনাদের সাথে হাত মিলিয়েছে। আমি বুঝতে পারছি কিন্তু মানুষ হঠাৎ করে সেটা কংগ্রেস বিজেপি হারানোর জন্য বাড়লো কি করে? টেট থেকে 2000 ভোট বাড়লো না, কি করে বাড়লো? ইলেকশন নয়াদিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর জন্য বাইরে থেকে ভোট কিসের জন্য আপনারা নিয়ে এলেন? না না, কেন ইলেকশন কমিশন কেন হলো না? একটা উত্তরটা দেবে তো। 2019 এক সেকেন্ড শুনুন না, আরে 2020 সালে 18 সালে মেনে নিতে আবার অনির্বাণ ব্যানার্জির কাছে পরাজয়কে মেনে নিতে শিখুন। 18 সালে ভোট কেন মেরেছি? জায়গায় 18 সালে ভোট কেন মেরেছি? রোহিঙ্গার ভোট কেন ভোটে জেতা? আসছে রোহিঙ্গার ভোট কেন ভোটে জেতা? রোহিঙ্গার ভোট বেরিয়ে গেছে। আরে রোহিঙ্গার ভোট বেরিয়ে গেছে। রোহিঙ্গার কমিউনিটিতে গিয়ে ভোটার কার্ড বিলি করে অবশ হয়ে গেছে। ধৈর্য রাখতে বলবো, একটু সহযোগিতা করতে বলবো। আমি আসবো অনির্বাণের কাছে। যুক্তি দিয়ে ডিবেট চলে না। এই জায়গায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার আম আদমি পার্টি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এরা তো সবাই একই জায়গায় ছিল। কি মনে হচ্ছে যে মানে জাতীয় রাজনীতির ক্ষেত্রে কংগ্রেসের এই যে নেতৃত্ব দেওয়ার এই যে দাবি বা তাদের যে এই যে বড় ভাইয়ের মতো একটা ভাব, সেটা কি আর প্রাসঙ্গিক থাকবে? কবে ছিল? যেটার জন্য তো সবাই বলছিল, মানে ইভেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই কংগ্রেসের এই দাদাগিরিটা চলা উচিত নয়। তাই তো বলছি, মানে তাদের নেতৃত্ব দেওয়ার দাবিটা কোথায় ছিল? তারা দাবি করে থাকতে পারে, সেটা তাদের দাবি তাদের মতো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মিটিংয়ে যখন নিজে প্রস্তাব করছেন যে ইন্ডিয়া জোটের মুখ হোক মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসই রাজি নয়। এবার আপনি বলুন, এমন একটা দল, তাদের সর্বোচ্চ নেতা, সাংগঠনিক পদ তো সর্বোচ্চ পদ তারই ছিল সেই সময়, এখনো রয়েছে, তাকে মুখ হওয়ার প্রস্তাব দিচ্ছে, তারা রাজি নয়। এই যদি মনোভাব হয় আপনি নেতৃত্ব দেবেন, আপনি মনে করলেন আমি দেবো, আমারও মনে হতে পারে আমি অলিম্পিকে 100 মিটারে সোনা জিতবো, আমার মনে হলো, তবে আমার মনে হওয়াতে কি যায় আসে? বাস্তবে জিততে হলে আপনাকে যা যা করতে হবে সেইটা করার জন্য কতটা পরিশ্রম আপনি করছেন সেটা মানুষ দেখতে চান। এক, এখানে দুটো জিনিস বলে, অঙ্কন বলছিলেন পরাজয় মেনে নিতে শেখার কথা, আজকে জিতে গেছে বলে সব জ্ঞান দিতে খুব ভালো লাগে। 21-এর ওই মে মাসে তারা কিরকম মেনে নিয়েছিল সেটা আমরাও দেখেছিলাম। সুতরাং হেরে যারা যায় মেনে নিয়েছিলাম তো ভাই, আমরা দেখেছিলাম কিরকম মেনে নিয়েছিলাম তো, কি অসুবিধা ছিল? দেখেছিলাম আমরা হেরেছি, মমতা ব্যানার্জি জিতেছেন, এখনো তো অ্যালবার্টের কাছে। এই যখন জাতীয় রাজনীতির কথা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এর আগে আমরা দেখেছিলাম অখিলেশ যাদব থেকে শুরু করে ইন্ডিয়া ব্লকের অনেক নেতৃত্বই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই নেতৃত্ব দেওয়ার উপযুক্ত প্রার্থী। আপনারা কি মনে করছেন এখন? দেখুন, এই প্রসঙ্গে সংসদীয় গণতন্ত্রের সংখ্যা তো একটা খুব বড় বিচার্যের বিষয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব যাই বলুক না কেন, আজকের দিনেও মানে সংসদের অভ্যন্তরে বিজেপির পরে সব থেকে বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেস এবং সেই দলের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, এবং স্বাভাবিকভাবেই সেই সংখ্যার নিয়মেই কংগ্রেসের নেতৃত্বের জায়গাটা থাকাটা খুব স্বাভাবিক। এবার নেতৃত্বে যে থাকবে তার ক্ষেত্রে তার বাড়তি দায়িত্ব, বাড়তি বিষয়গুলোও থাকে।
যে প্রসঙ্গগুলো এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে, এটা ঠিক যে বিজেপি এই দিল্লির নির্বাচনটাকে এনিহাউ জিততে চেয়েছিল এবং জিততে চাওয়ার জন্য তার যেমন কেন্দ্রের ক্ষমতা, তার যেমন পুলিশ, তার ইলেকশন কমিশন সব যেমন ব্যবহার করেছে, ঠিক আমি জাস্ট শেষ করছি, তার সঙ্গে কিন্তু তার বিজেপি তার সাংগঠনিক যে সমস্ত দিকগুলো আছে সে সবটা ব্যবহার করেছে এবং সবটা ব্যবহার করার পরে উল্টো দিকে যারা বিজেপিকে আমরা হারাতে চাই, বিজেপি ভারতবর্ষের জন্য একটা বড় থ্রেট, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে আমি জাস্ট এটা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এখানে আম আদমি পার্টি ক্ষমতায় ছিল, আম আদমি পার্টির দায়িত্ব ছিল যে ক্ষমতায় তাকে ধরে রাখার জন্য, বিজেপিকে আটকানোর জন্য তার ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটি দেখানো দরকার সেটা যেমন দায়িত্ব ছিল, এবং কংগ্রেস ভারতবর্ষের একটা বড় রাজনৈতিক দল, তারও একটা বড় ভূমিকা ছিল। সেই ভূমিকার ক্ষেত্রে রসায়নটা যদি ঘটতে পারতো তাহলে আমার মনে হয় এই জায়গাতে বিজেপির বিরুদ্ধে লড়াইটা আরো শক্তিশালী এবং আরো ম্যাচুয়ারলি ডিল করা যেত। মমতা মনে করছেন এই জায়গাতে দাবি করতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 29টা লোকসভা সাংসদ আছে এই মুহূর্তে, আমি জাস্ট 29টা লোকসভার সাংসদ নেতৃত্ব, ইন্ডিয়া ব্লকের যে ইন্ডিয়া ব্লক কোথায়? ওই 2024 নির্বাচনের আগে একটা ব্লক তৈরি হয়েছিল, তারপর তারা নিজেদের মধ্যে বিভিন্ন জায়গায় আসন ঝামেলাটা করে উঠতে পারেনি, সেটা একটা খুব বিক্ষিপ্ত ভাবে একটা নির্বাচন তারা লড়েছিল। কোনো কোনো জায়গায় যেখানে জোট হয়েছিল, যেমন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের একটা বোঝাপড়া ঠিকঠাক হয়েছিল, সেখানে তারা কিছুটা ফাইট দিতে পেরেছে। এছাড়া আপনি দেখুন তারপরে আর কোথায় কে আছে? আপনি কেরালাতে সিপিএম এর বিরুদ্ধে লড়বেন, কংগ্রেস লড়বে, কংগ্রেস এইখানে সিপিএম এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়বে, ওখানে আপ কংগ্রেসের বিরুদ্ধে লড়বে। তো এইটা করে বিরোধী জোট কোথায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ইন্ডিয়া জোট বলে আর কিছু রয়েছে। কাজে কে কাকে নেতৃত্ব দেবে সেটা নিয়ে আর কোনো প্রশ্নই ওঠার কথা নয় এই মুহূর্তে। যদিও আমি মনে করি অন্য দিক থেকেও যে কংগ্রেস যদি সবকটি দলকে নিয়ে না চলতে পারে, এবং কংগ্রেস খুব ইম্পর্টেন্ট একটি দল জাতীয় রাজনীতির ক্ষেত্রে, তারা বিজেপির সাথে মোকাবিলা করে অন্তত 150 থেকে 200টি আসনে, এবং তারা যদি ভালো ফল না করতে পারে তাহলে বিজেপি বিরোধী জোটের পক্ষে পুরো ভারতবর্ষ জুড়ে সত্যি কিছু করা সম্ভব না। কিন্তু কংগ্রেস তারা নিজের মতো করে উদ্যোগ দেখায়নি ঠিকঠাক করে সব জায়গায়। কোনো কোনো জায়গায় তারা দাদাগিরি করতে চেয়েছে, কোনো কোনো জায়গায় তারা শরিক দলের পিছনে থেকেছে এবং তার থেকে তারা ফায়দা পেয়েছে। কাজেই আমি মনে করি না কোনো বিরোধী জোট রয়েছে এই মুহূর্তে, সবাই নিজের নিজের মতো করে লড়ছে। তবে বিহার নির্বাচনটা একটি অবশ্যই গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। আশা করা যায় সেখানে কংগ্রেস আর জেডির সঙ্গে সমঝোতা করে বিজেপি এবং জেডিইউর বিরুদ্ধে লড়বে, কিন্তু সেটাও খুব একটা যে সহজ লড়াই হবে তাদের পক্ষে তা নয়। এবং আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে রাহুল গান্ধীকে এটাও বুঝতে হবে যে তিনি প্রত্যেকটি নির্বাচনকে শুধুমাত্রই এই কনস্টিটিউশন, শুধুমাত্রই কাস্ট সেন্সাস এই আলোকে বেঁধে ফেলে তিনি কোনোভাবে রাজ্যের ইলেকশন গুলোকে জিততে পারবেন না। সঙ্গীত, একটা প্রশ্ন আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে তাহলে ভারতীয় জনতা পার্টির এই জয় এবার কি তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেই আবার যে বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করছে হিন্দুত্বের ন্যারেটিভ, সেটা নিয়ে ভাবতে বাধ্য করবে? হ্যাঁ, বিজেপি দেখুন, বিজেপি একটা সাময়িক ধাক্কা তো খেয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে, কিন্তু তারপর থেকে দেখুন হরিয়ানাতে কি নির্বাচনে ফলাফল হয়েছে, তারপরে দেখুন মহারাষ্ট্রে কি হয়েছে এবং তারপর দিল্লিতে কি হলো। কাজেই তারা যে সেটব্যাকটা একটা ফেস করেছিলেন, নরেন্দ্র মোদী যে সেটব্যাক ফেস করেছিলেন, সেইটা থেকে তিনি কাটিয়ে উঠেছেন। এবং তার বিরুদ্ধে অবশ্যই আপনি একটা ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক আপনাকে তৈরি করতেই হবে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য। সেইটা রাহুল গান্ধী করছেন ঠিকই, কিন্তু শুধু সেটা দিয়ে আপনি প্রত্যেকটা নির্বাচন, প্রত্যেকটা রাজ্যের নির্বাচন এবং বৃহত্তরভাবে ভারতবর্ষের নির্বাচন শুধু জিততে পারবেন না। আপনাকে এই ট্যাকটিক্যাল জিনিসগুলোর উপরে নজর রাখতে হবে, এবং যেটার অনুপস্থিতিতেই কিন্তু আমরা এই ফলগুলো দেখতে পাচ্ছি, হরিয়ানা হোক বা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হোক বা এখানে দিল্লি। একেবারে আমরা ছিলাম এই আলোচনা, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।